নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দেবলীনা বেবি মম লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু স্পেশাল, তার কারণ আজকে ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে রোড ট্রিপ শেয়ার করছি। আর আজকে আমাদের গন্তব্য বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় জায়গা দীঘা। আজকের ব্লগে থাকছে এক রাত দুদিনের দীঘা ট্রিপের সমস্ত বিবরণ। যেই ট্রিপের মেন আকর্ষণ কিন্তু জগন্নাথ মন্দির, যেটার টানে সবাই কিন্তু দীঘা ছুটে চলেছে। দীঘা কিন্তু মোটামুটি সবারই অনেকবার ঘোরা, কিন্তু এখন শুধুমাত্র জগন্নাথ মন্দিরের জন্যই আজকের ট্রিপটা আমার করা। তো চলো ব্লগটা শুরু করা যাক। ঘড়িতে বাজে ভোর 5:15। ভোরের আলো ফুটতেই আমরা বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম থেকে আমাদের সবার প্রিয় দীঘার উদ্দেশ্যে। আজকে যেতে যেতে তোমাদের সাথে আমি পথের সমস্ত কিছু দৃশ্য, কোলাঘাটের কোথায় সকালে ব্রেকফাস্ট করবে, কটা টোল পড়বে, টোলের কোথায় কি কস্টিং, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকবে আমরা আজকে কোন হোটেলে আছি, হোটেলের কস্টিং কত, জগন্নাথ মন্দিরে ঢোকার সমস্ত বিবরণ আজকের ব্লগে থাকবে। আমরা নিবেদিতা সেতু দিয়ে উঠে প্রথমেই চলে যাব আমাদের ফার্স্ট টোল রাজচন্দ্রপুরের দিকে। তো আমাদের রাজচন্দ্রপুরের টোল চলে এসেছে। নিবেদিতা সেতু থেকে একটুখানি ডিস্টেন্সে রাজচন্দ্রপুরের টোল। এখানে টোলের কস্টিং হলো 65 রুপিস। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব কোলাঘাটের উদ্দেশ্যে। ওয়েদারটা খুবই ভালো ছিল, পুরো মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হয়নি, এটাই ভালো হয়েছে। আর এখানে গাড়িতে 80 থেকে 90 স্পিড একদম নর্মালি বলতে পারো, এতটাই গাড়ির স্পিড এখানে থাকে। এরপরে কিছুটা যেতেই আমাদের চলে আসবে এখানে আরেকটা টোল, যেটা হলো তোমাদের জলাধুলাগড়ি টোল। এখানে কস্টিং হলো 135। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব কোলাঘাটে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। সেখানে কিছুক্ষণ দাঁড়াবো। তোমরা দেখতেই পাচ্ছ কোলাঘাটের ব্রিজটা। কোলাঘাটের ব্রিজটা পেরিয়েই আমরা চলে এসেছিলাম এখানে ফ্লেভারস অফ কোলাঘাট। আমি যতবার দীঘা এসেছি আমি এখান থেকেই সকালে ব্রেকফাস্টটা করেছি। আমার এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে। তোমরা এখানে ঢুকলে বুঝতে পারবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এরা খাবার সঙ্গে সঙ্গে তৈরি করেও দিচ্ছে। আমরা যখন এখানে ঢুকেছিলাম কোলাঘাটের ব্রিজ পেরোতে আমাদের বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম লেগেছিল। আমরা 6:45টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম। আমরা এখানে কিছুক্ষণ ফ্রেশ হয়ে খাবার অর্ডার করে নিয়েছিলাম। আমরা পুরি আর এখানে আলুর পরোটা অর্ডার করেছিলাম। দামটা রিজনেবলই ছিল। তো এখানে আমাদের দেখো 4টে করে পুরি আর ঘুগনি দেওয়া হয়েছিল, আর আলুর পরোটার সাথেও ঘুগনি দেওয়া হয়েছিল। খাবারগুলো খুব ভালো ছিল খেতে। আর আমরা নিয়ে নিয়েছিলাম চা। এখানে চা 20 টাকা করে নিয়েছিল। এখান থেকে সকালে ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট টোলের উদ্দেশ্যে। এরপর আমাদের টোল পড়বে সোনাপেটিয়া টোল। এখানে টোলের কস্টিং 115 টাকা। এখানে আমরা বেরোনোর পর টোল থেকে বেরোনোর পরে আমরা চলে আসব নন্দকুমারে।
নন্দকুমার আসতে আমাদের বেশিক্ষণ লাগেনি। তো নন্দকুমার থেকে বেরিয়ে আমরা সোজা চলছি এবার দীঘার উদ্দেশ্যে। এখানে রাস্তা যেহেতু ওয়ান ওয়ে, তাই একটু সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে। তবে অনেকগুলো ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য মানে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আগে এই ব্রিজগুলো ছিল না, এগুলো নতুন তৈরি হয়েছে। এখানে একটা টোল তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা এখনও চালু হয়নি। আমি লাস্ট 2 বছর ধরে দেখছি এই টোলটা একই রকম পড়ে আছে, জানি না ভবিষ্যতে চালু হবে নাকি। এরপর কিছুক্ষণ বাদেই আমরা পৌঁছে গেছিলাম কাঁথিতে। কাঁথি থেকে বেরিয়েই আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছি দীঘার দিকে। চারিদিকের দুপাশে গাছগুলো অসাধারণ লাগে। দীঘার যেই বিশ্ব বাংলা গেটটা অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানে পড়বে তোমাদের মোহনা, এখান দিয়ে তোমরা মোহনায় যেতে পারবে। কিন্তু আমরা সোজা আজকে যাচ্ছি নিউ দীঘা। আমরা ওল্ড দীঘায় ঢুকে গেছি। ওল্ড দীঘা থেকে বেরোনোর পরই দেখো জগন্নাথ মন্দিরের গেটটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তৈরি হচ্ছে এখনও গেটটা। আর ভিতরের জগন্নাথ মন্দিরটা তো পুরোপুরি তৈরি হয়ে গেছে, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আমরা নিউ দীঘাতে ঢুকেই আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। আমাদের হোটেলটা আমরা নিয়েছিলাম এম প্লাজাতে। তো দেখতেই পাচ্ছ বাইরেটা হলো এরকম, রোড একদম ওপেন রোডের উপরে, আর বিচ হলো 2 মিনিটের ডিস্টেন্স। এইদিকে হলো মেন রোড, আর এই সামনে যে তোমরা এদিকটা দেখতে পাচ্ছ এদিকে হলো সমুদ্র। তো এম প্লাজার এখানে ওদের নিজস্ব শপিং মল আছে আর রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে এখানেও খেতে পারো। তো চলো আগে তোমাদের হোটেলটা আমি দেখিয়ে নিই। এখানে আমরা 5 জনের একটা রুম নিয়েছিলাম, এসি রুম। সেখানে কস্টিং আমাদের পড়েছিল 4,500 টাকা। কস্টিংটা অনেকটাই হাই রুম হিসাবে, কারণ এখানে হোটেল মালিকরা মানে রিসেন্ট প্রচণ্ড পরিমাণে চার্জেস বাড়িয়ে রেখেছে। যদিও এখন শুনতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত হোটেলে একটা নির্দিষ্ট রেট করা হয়েছে, এটা খুব ভালো জিনিস। আমরা হোটেলে আমাদের অনেকটাই কস্টিং বেরিয়েছে, রুমটা যদি অনেক বেটার হতো ভালো হতো। তো ঠিক আছে, আমরা যেই সময় গেছিলাম রুম সত্যি কোথাও পাওয়া যাচ্ছিল না, এটাই একমাত্র পেয়েছিলাম। এখানে লিফটের ব্যবস্থাও আছে, কোনো বয়স্ক মানুষ আসলে কোনো অসুবিধা হবে না। ব্যালকনি থেকে বাইরেটা দেখো এরকম দেখা যাচ্ছে, এই সাইডেই বিচ, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। চলো তোমাদের আমি আগে রুমটা দেখিয়ে নিই। করিডোরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রুম খালি ছিল না। মাত্র 2টো রুম খালি ছিল, তার মধ্যে আমরা একটা নিয়েছি। যেহেতু পরের দিন ঈদের একটা ছুটি ছিল, তাই গভর্নমেন্টের যেহেতু ছুটি ছিল, প্রচণ্ড ভিড় ছিল দীঘাতে। ছুটির সময় দীঘায় রুম পাওয়া খুব চাপের। তো দেখো রুমটা, এখানে আমাদের 2টো বেড দেওয়া হয়েছে, বাট রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। নর্মাল যা যা থাকে ছিল। আর ব্যালকনিটাও দেখে নাও, ভালোই ছিল মোটামুটি ব্যালকনিটা। রুমের টিভি, আলমারি সবই রয়েছে। বাথরুমটাও চলো তোমাদের আমি দেখিয়ে নিই। তবে রুম হিসাবে আমার মনে হয়েছে কস্টিংটা একটু বেশি। জানি না বর্তমানে এরা রুম কস্টিং কতটা চাপিয়েছে। তো এখানে একটা করে শ্যাম্পু আর সাবান দেওয়া হয়েছিল। এখানে সুইমিং পুলও রয়েছে, সুইমিং পুলের টাইমটা এখানে দেওয়া আছে 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। চলো সুইমিং পুলটা আমি তোমাদের দেখিয়ে দিই। আর সুইমিং পুলটা একটা ভালো জিনিস যে পুরো গার্ড করা আছে, রোদ পড়বে না। সুইমিংয়ের সমস্ত কস্টিউম তোমরা এখান থেকেই পেয়ে যাবে।
যদি তোমরা ক্যারি করো কোনো প্রবলেম নেই, যদি ক্যারি না করো এখান থেকে নিয়ে নিতে পারো। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করব বলে। তো চলো এবার দেখাই সমুদ্রের সিচুয়েশানটা কি, ছুটির দিনে দীঘায় আসলে কি সিচুয়েশান হয়। দেখো লোকের কতটা ভিড়, এখানে সমুদ্রকে চোখে দেখা যাচ্ছে না, নামার মতো কোনো সিচুয়েশানই ছিল না। যাই হোক, সমুদ্রটাকে অন্তত দেখেই আমরা চলে গেছিলাম খেতে। প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, সেই যেহেতু ব্রেকফাস্ট করেছিলাম 6:45-র দিকে, প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। এত ভিড় দেখে আর নামার সাহস হয়নি। এরপর আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে। আমি দীঘায় আসলে জেনারেলি আমি এই নিমন্ত্রণ হোটেলটাতেই আসি, আমার এখানকার খাবার খুব ভালো লাগে। এখন এই হোটেলটাকে অনেকটা বাড়িয়েছেও, আগে এতটা বড় ছিল না। এখানে খাবারের কোয়ালিটি খুব ভালো। এখানে আমরা আজকে ফিশ থালি অর্ডার করেছিলাম, যার কস্টিং ছিল 140 টাকা করে রুই মাছের থালিটা। তো কী কী দেওয়া হয়েছিল দেখো, ডাল, আলু ভাজা, একটা তরকারি, আর দেওয়া হয়েছিল শুক্তো আর মাছ। তারপর আমরা একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম বিকাল বিকাল জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু বিকাল বিকাল গেলে একটু ভালো হবে না, সন্ধ্যা হলে নাকি মারাত্মক ভিড় হয়ে যায়। এখানে টোটো ভাড়া করে নিয়েছিলাম, টোটোতে রিজার্ভ করলে 100 টাকা আর পার হেড করে কস্টিং 20 টাকা করে। তো আমরা রিজার্ভই করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের বাইরেটা প্রচণ্ড ভিড়। জগন্নাথ মন্দিরের যখন টোটো থেকে নামলাম, নামিয়ে লাইন দিচ্ছিলাম জুতো রাখবো বলে, দেখলাম অনেকেই বাইরে জুতো রেখে ভিতরে ঢুকে গেছে। তো সিকিউরিটি গার্ডগুলোকে যখন জিজ্ঞেস করলাম, ওনারা বললো জুতো রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। তো আমরা ওই দিক পিছন দিক দিয়ে চলে গেছিলাম জুতো রাখতে। তো চলো তোমাদের সেই জায়গাটা আমি দেখাচ্ছি, যেখানে তোমরা ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারবে। এখানে বাইরের দিকে মেন গেটের সামনে জুতো রাখলে জুতোর দায়িত্ব কিন্তু কেউ নেবে না। তো দেখো এখানে কার পার্কিংয়ের পুরো জায়গা করা রয়েছে। এই যে হলো জুতোর কাউন্টারটা, এখানে তোমরা নিজের দায়িত্বে এখানে জুতো রাখতে পারো, কোনো রকম কস্টিং লাগবে না। এরকম একটা করে ব্যাগ দেওয়া হয়, ব্যাগের মধ্যে জুতো ভরে তোমরা রেখে দিতে পারো। দেখতেই পাচ্ছ একটা করে টোকেন দেওয়া হয়েছে। এরপর আমরা এই পিছনের গেট দিয়ে আমরা ঢুকে যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখনও জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু হয়নি। তোমরা এই জায়গাটা দেখো, এখানে এরপর এখান থেকেই তোমরা এখান থেকে ডালা নিতে পারবে পুজোর জন্য। এখনও এটা তৈরি হয়নি। দেখো আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ঢুকে গেছি। এখানে রথ বানানোর কাজ চলছে। এত সুন্দর ফুল গাছগুলো ভিতরে, মানে সত্যি মানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। চলো এবার ভিতরটা তোমাদের দেখাই। দেখো এখানে নারায়ণের মূর্তি রাখা আছে। অসাধারণ সুন্দর করেছে মন্দিরটা, সত্যি বলার কিছু নেই এই বিষয়ে। মানে মনে হচ্ছিল যেন কোনো স্বর্গে চলে এসেছি। রাত্রি 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে, তারপর কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। চলো এরপর আমি তোমাদের দেখাচ্ছি প্রভু জগন্নাথ দেবকে।
দেখতেই পাচ্ছ প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এখানে আসলে খুব সাবধানে, মোবাইল, মানিব্যাগ খুব সাবধানে, এখানে পুলিশ যারা আছে তারাই বলে দিচ্ছে মোবাইল মানিব্যাগ কিন্তু নিজের দায়িত্বে রাখতে, কেন বুঝতেই পারছো এতটা ভিড়, সেই জন্যই কথাগুলো বলা। বাইরের যে পদ্ম গাছগুলো লাগানো রয়েছে সত্যি অসাধারণ সুন্দর, তাও কিছু মানুষ অনেকটা জায়গা নষ্ট করে ফেলেছে, তারপর সিকিউরিটি গার্ডদের বলাতে ওনারা সমস্ত মানুষকে সরিয়ে দিয়েছে। খুব ভালো লাগলো জিনিসটা, কারণ পদ্মগুলো তাহলে এরা নষ্ট করে ফেলছিল। দেখো রাতের আলো জ্বলার পর মন্দিরটাকে একটু, সবে সন্ধ্যা তখন নেমেছে, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। আমি দীঘা অনেকবার এসেছি, কিন্তু আজকে আমার আসা শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শনের জন্য। রাত্রিবেলা যেন আরো সুন্দর লাগছে চারিদিকটা। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখো বাইরেটা তোমরা, অসাধারণ লাগছে রাত্রিবেলা বাইরেটা। এরপর এখান থেকেই আমরা বেরিয়ে যাব ওল্ড দীঘায়। আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম, কারণ ফুটপাথ মতো করা রয়েছে, সেখান থেকে হাঁটতে হাঁটতেই আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে, একদমই কাছে। তো ওল্ড দীঘাতে গিয়ে মার্কেটে গিয়ে এরকম মাছ ভাজা সমস্ত কিছু খাইনি যদিও। তো বিচেও দেখতে পাচ্ছ কতটা ভিড়। নিচেও প্রচুর দোকানপাট বসেছে। আমার মেয়ের জন্য আমাকে এই বালি তোলার জিনিসটা কিনতে হয়েছিল, ও বাড়ির থেকেই বলে গেছিলো যে এটা কিনবে। তো এখানে শোপিসগুলো খুব সুন্দর সুন্দর আছে। ও এখানে বিশ্ব বাংলার যে এখানে স্ট্যাচুটা করা রয়েছে সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাচ্ছি। কতটা সুন্দর করে সাজানো রয়েছে, আর রাত্রিবেলা যেন আরও ভালো লাগছে। কিন্তু এতটাই লোকের ভিড় ছিল যে মানে হাঁটা চলায় খুব প্রবলেম হচ্ছিল। আগে সবাই উইকেন্ডে আসতো, কিন্তু এখন আর উইকেন্ড লাগে না, সারা সপ্তাহেই লোকে দীঘায় যাচ্ছে শুধুমাত্র জগন্নাথ মন্দিরের টানে। এখান থেকে আমরা গজা কিনেছিলাম, কারণ ওল্ড দীঘাতে গিয়ে আমাদের ছোটো মামার সাথে আমার দেখা হয়ে গেছিলো। তো সেখানে উনি বললেন যে এখানে নাকি ঘিয়ে ভাজা গজা পাওয়া যায়। গজাগুলো সত্যি ছিল দারুণ খেতে, আবার গেলে তো আমি এই দোকানটা থেকে খাবো। তো দেখো ওল্ড দীঘাতে একটা জায়গা করা হয়েছে যেখানে সমুদ্রের জলের উপর সার্চ লাইট ফেলে সমুদ্রটাকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। চলো তোমাদের আমি সেটা দেখাচ্ছি। এটা আগে ছিল না, এখন নতুন হয়েছে এটা।
তো দেখো এই জায়গাটা, এখানে সমুদ্রের জলের উপর দেখো সার্চ লাইট ফেলে সমুদ্রটাকে কতটা আকর্ষণীয় করে তোলা হয়েছে। অসাধারণ লাগছিল এই জায়গাটাকে। আর জলটাও সন্ধ্যাবেলা আস্তে আস্তে বাড়ছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। এখানে বাচ্চাদের গাড়িটারও ব্যবস্থা করা আছে, 100 টাকা করে পার হেড নেওয়া হয়। আমার মেয়ে যেহেতু চড়তে চেয়েছিল তাই ওকে একটু চড়িয়েছিলাম। বেশ অনেকক্ষণই ঘুরিয়েছিল, বেশ অনেকক্ষণ সময়ই চড়িয়েছিল। তো এরপর আমরা ওখান থেকে আবার টোটো রিজার্ভ করে চলে এসেছিলাম আমাদের হোটেলে। হোটেলটা বেশ রাত্রিবেলা লাইট দিয়ে সাজানোতে বেশ ভালো লাগছিল। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ডিনারে, বাইরেই খেয়েছিলাম। হোটেলে চাইলে খেতে পারতাম, কিন্তু তার জন্য আগে থেকে অর্ডার দিতে হতো, কিন্তু আমরা যেহেতু ওল্ড দীঘাতে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা অর্ডারটা দিতে পারিনি। তো যাই হোক, বাইরে বেরিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম। প্রথমে আমরা গেছিলাম জায়গাতে, শুনেছি জায়গার খাবার নাকি খুব ভালো, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম বসার কোনো জায়গা নেই। যেহেতু 10টা বেজে গেছিলো তাই বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে অন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম চিকেন, একটা করে ডিম সিদ্ধ, আর ডিম সিদ্ধটা মেনলি আমি আমার মেয়ের জন্য নিয়েছিলাম। খুব ভালো ছিল খাবারটা। এরপর রাত্রে ঘুমিয়ে আমরা একটু ভোরবেলা করে চলে গেছিলাম সমুদ্রের ধারে, কারণ আগের দিন আমরা সমুদ্রটা দেখতে পারিনি, তাই সমুদ্রটাকে দেখার জন্য চলে গেছিলাম, কেন আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তাও সকালবেলা এসে একটু সমুদ্রটাকে দেখতে পেয়েছি। আর সমুদ্রের পাড়ে এসে চা খাবো না সেটা তো হয় না। কিছুক্ষণ আমরা ফটো তুলে তারপর আমরা সকালের ব্রেকফাস্টটা করেই আমরা চেক আউট করে নিয়েছিলাম। আর সমুদ্রে এসেছি আর ডাব খাবো না সেটা কি হয়? এখানে ডাব তো আমার তো মনে হলো কলকাতা থেকে এখানে ডাবের দাম সস্তা ছিল, 70 টাকা করে নিয়েছিল ডাবগুলো, আর ডাবটা বেশ মিষ্টি ছিল। ওখান থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলের একদম অপোজিটে একটা দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এরপরেই আমরা চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো জানিও তোমাদের ব্লগটা কীরকম লাগলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ।